ক্র্যাশকে প্রপোজ করার পর মুহূর্তেই 18 বছরের মেয়েটি টাইম ট্রাভেল করে পৌঁছে যায় তার 6 বছর পরের দেহে। এবং সে দেখে যে সেই ক্র্যাশের সাথেই তার বিয়ে হয়েছে, কিন্তু সে নিজেই তার সংসার তছনছ করতে চলেছে। অতীত থেকে এসে সে কি পারবে সবটা ঠিক করতে? এবং এই ড্রামার শেষে রয়েছে একটা দারুণ টুইস্ট, তাই তোমরা শেষ অবধি দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আজকের রোমান্টিক ড্রামা এক্সপ্লেনেশন। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র ইভাকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সে তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিল, এবং সেই বারান্দার নিচেই ছিল তার স্বামী জোন্স। এবং তার স্বামী বলে ওঠে যে ইভা, তুমি সত্যিই পাগল হয়ে গেছো, তোমার সাথে আর থাকা যাবে না। এই বলে জোন্স সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। এবার ইভা তো মনে মনে ভাবে যে হঠাৎ কি হলো, জোন্স এমন ব্যবহার কেন করছে? আমি তো ওকে কিছুদিন আগে প্রপোজ করলাম, তাই না? এবার আমরা দেখতে পাই আজ থেকে 6 বছর আগের দৃশ্য। ইভা যখন স্কুলে পড়তো সে তখন জোন্সকে প্রপোজ করেছিল। জোন্স ছিল তার অনেক দিনের ক্রাশ, এবং ইভা নিজে একটা গিফট বক্সের মধ্যে ঢুকে জোন্সকে প্রপোজ করেছিল। সে বলেছিল যে আজকে 30শে জুন 2019, আজকের পর থেকে সারা জীবন আমরা একসাথে থাকবো। এবং জোন্স ইভার প্রপোজাল অ্যাকসেপ্টও করেছিল। এবার ইভা তো মনে মনে খুবই খুশি ছিল যে তার ক্রাশ তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, এবং সে জোন্সকে কিস করতে যায়। কিন্তু ঠিক সেই সময় সে টাইম ট্রাভেল করে, এবং টাইম ট্রাভেল করে পৌঁছে যায় তার 6 বছর পরের দেহে, অর্থাৎ যখন ইভার 24 বছর বয়স ছিল তখন। এবার ইভা তো তার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথাই ভাবছিল, এবং তখনই তার বাড়ির কর্মচারী এসে তাকে জিজ্ঞাসা করে যে ম্যাডাম, আপনি কি এখন কিছু খেতে চান? এবার ইভা তো অবাক হয়ে যায় যে ম্যাডাম, আমি, আমাকেই বলছে তো। এবং ইভা বুঝতে পারে না যে এটা তার সাথে কি হচ্ছে। সে তার মানে এই মেনশনেই থাকে, কিন্তু হঠাৎ করে তার জোন্সের সাথে বিয়ে কি করে হয়ে গেল? সে তো আগের দিনই স্কুলে পড়। এবং ইভা ভাবে যে আচ্ছা, তাহলে আমি যেরকম ড্রামাগুলোতে দেখেছি সেরকমই কিছু একটা হয়েছে। তা আমার জন্য কি এখানে কোনো সিস্টেম রয়েছে? কিন্তু ইভার জন্য তো এরকম কোনো সিস্টেমই ছিল না। এমনকি তার কর্মচারীটি তো ভাবে যে তার ম্যাডাম মনে হয় পাগল হয়ে গেছে, এবং সে তো সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। এবার ইভা তো তার ফোনটা তুলে নেয় চেক করার জন্য, এবং তখনই সে সেখানে অপর একটি ছেলের বেশ কিছু মেসেজ দেখতে পায়। সে দেখে যে ম্যাক্স নামের একটি ছেলে তাকে অনেকগুলি মেসেজ করেছে যে তুমি কি করছো, কোথায় আছো, তুমি কি কাউকে পছন্দ করো? আমি শুধু তোমাকেই পছন্দ করি। এবার ইভা তো ভাবে যে কার এত সাহস যে আমাকে এরকম মেসেজ করেছে। কিন্তু তখনই ইভা লক্ষ্য করে যে মেসেজগুলি সে ছেলেটিকে করেছে, ছেলেটি তাকে করেনি। এবং এইটা দেখে ইভার তো মাথা খারাপ হয়ে যায়। সে ভাবে যে আমি কেন একটা ছেলের পিছনে এইভাবে পড়ে থাকবো, আমার জীবনে তো জোন্স রয়েছে। এবং তখনই সে তার বেস্ট ফ্রেন্ড ম্যাগিকে কল করে। সে ম্যাগিকে বলে যে ম্যাগি, আমরা কি কিছুক্ষণের জন্য দেখা করতে পারি? এবার ম্যাগি তো তার উপর কোনো কারণে বেশ রেগেছিল যে তুমি এতবার আমাকে ফোন করছো কেন। কিন্তু তারপরেও ম্যাগি ইভার সাথে দেখা করতে রাজি হয়ে যায়। এবার তারা তো একটি ক্যাফেতে দেখা করে, এবং ইভা ম্যাগিকে দেখে ভীষণই খুশি হয়। কিন্তু ম্যাগি তাকে দেখে খুব একটা খুশি হয় না। ম্যাগি বলে যে কি বলবে তাড়াতাড়ি বলো। এবং ইভা তখনই বলে যে ম্যাগি, আমি জানি যে আমি এখন যেটা বলবো সেটা তোমার বিশ্বাস হবে না, কিন্তু তোমাকে বিশ্বাস করতেই হবে। আমি 24 বছরের ইভা নই, আমি 18 বছরের ইভা। যেদিন আমি জোন্সকে প্রপোজ করেছিলাম সেই দিন থেকে আমি আজকের দিনে টাইম ট্রাভেল করেছি। এবার ম্যাগি তো তার কথা বিশ্বাস না করে সেখান থেকে উঠে চলে যায়, এবং তখনই ইভা তাকে থামিয়ে বলে যে ম্যাগি, তুমি প্লিজ যেও না। আমি জানি না যে বড় হয়ে আমাদের বন্ধুত্ব নষ্ট হলো কি করে, কিন্তু আমি এটা জানি যে 18 বছরের ইভা কখনোই তার বেস্ট ফ্রেন্ড ম্যাগিকে ছাড়া থাকতে পারতো না। আমি জানি যে আমার বিপদের দিনে তুমি আমাকে এভাবে একলা ছেড়ে দেবে না। এবার ম্যাগি তো আবার বসে পড়ে বলে যে বলো তুমি কি বলতে চাও। এবং তখনই ইভা বলে যে তুমি আমাকে বলো তো যে জোনসের সাথে আমার কি হয়েছিল, আমাদের ব্রেকআপ কবে হলো? আমি তো ওকে সবেই মাত্র প্রপোজ করেছিলাম। এবং ম্যাগি বলে যে তোমাদের ব্রেকআপ হয়নি, তোমাদের তো বিয়ে হয়েছে। এবং ম্যাগি তাকে সবকিছু খুলে বলে যে ইভা এই 6 বছরে কি কি করেছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই ইভার সাথে তার ক্রাশ জোনসেরই বিয়ে হয়েছিল, এবং তাদের একটি বাচ্চা মেয়েও রয়েছে। কিন্তু কিছু মাস আগে থেকে ইভা হঠাৎ করেই ম্যাক্স নামে একটি ছেলের প্রেমে পড়ে, এবং সেই ছেলের প্রেমে সে পাগল হয়ে যায়।
ম্যাক্স যদিও ইভাকে খুব একটা পাত্তা দিত না, কিন্তু ইভা তার পিছনেই পড়েছিল এবং এই ছেলের জন্য সে জোন্সকে ডিভোর্স দেওয়ার কথা বলে। এবার এই সব কথা শুনে ইভার তো মাথা খারাপ হয়ে যায়। সে বলে যে আমি ম্যাক্সকে কেনই বা পছন্দ করতাম, ম্যাক্স কি জোনসের থেকেও বেশি হ্যান্ডসাম? এবং ম্যাগি তো বলে যে জোনসের থেকে বেশি হ্যান্ডসাম? তুমি জানো না জোনসকে তো আইডল হওয়ার জন্য চুজ করা হয়েছিল। ইভা বলে যে তাহলে কি ম্যাক্সের অনেক বেশি পয়সা? এবং ম্যাগি তখনই বলে যে জোনস এখন বর্তমানে অন্যতম কোম্পানির মালিক, আর তুমি বলছো কিনা ম্যাক্সের জোনসের থেকে বেশি পয়সা। এবার ইভা তো নিজের গালেই নিজে চড় মারে এবং বলে যে সত্যি আমি মনে হয় পাগল হয়ে গেছিলাম যে এত ভালো হাজবেন্ডকে ছেড়ে অন্য ছেলের পিছনে পড়েছিলাম, কিন্তু এই সব কিছু এখন আমায় ঠিক করতে হবে। এবার এই ভেবে ইভা তো বাড়িতে আসে এবং তখনই সে দেখতে পায় যে জোনসও বাড়িতে ফিরে এসছে এবং জোনসের সাথে তাদের মেয়ে জুজুও ছিল। এবার ইভা তো তখনই বলতে যায় যে এটাই কি আমাদের মেয়ে? এবং জোনস বলে যে একদম ওর গায়ে হাত দেবে না। এবং আমরা দেখতে পাই যে জুজুর হাত ভেঙে গেছিল এবং সেটা কিন্তু ইভার জন্যেই হয়েছিল। এবার জোনস তো জুজুকে ঘুম পাড়িয়ে দেয় এবং ইভা তখনই এসে জুজুকে টাচ করতে যায়, কিন্তু জোনস তখনই তাকে ধাক্কা মেরে ঘর থেকে বার করে দেয় এবং সে এবার গলা টিপে ধরে বলে যে তুমি এমনটা কি করে করতে পারলে? জুজু তো তোমার নিজের মেয়ে, তুমি জুজুর এত বড় একটা ক্ষতি করে দিলে। আমি আজকে নিজের চোখে সবটা দেখেছি, না হলে আমি বিশ্বাসই করতাম না যে একজন মা এমনটা করতে পারে। এবার ইভা তো তখনই বলতে যায় যে আমি আর ওই শয়তানি ইভা নই, কিন্তু সে বুঝতে পারে যে সে যদি এখন সত্যিটা বলে যে সে 18 বছরের ইভা, তাহলে জোনস সেটা কখনোই বিশ্বাস করবে না। জোনস তো বলে ওঠে যে এতদিন ধরে তুমি ম্যাক্সের পিছনে পড়ে আছো, সংসারের কোনো কিছুর প্রতি তোমার কোনো নজর নেই, তুমি এই জন্য জুজুকে মারধরও করো। তুমি কি জানো না যে তোমার ভয় ও অটিস্টিক হয়ে গেছে, ও আর কথা বলতেও পারে না, ও বোবা হয়ে গেছে। তোমার কি মনে হয় যে তুমি মা হওয়ার যোগ্য? এবার এই সব কথা শুনে ইভারও তো ভীষণ কষ্ট হয়, কারণ সে নিজেই ভবিষ্যতে এইগুলো করেছিল। এবং ইভা তো জোনসের হাত ধরে বলে যে জোনস, আমি সত্যিই জানি না যে আমি এমনটা কি করে হয়ে গেলাম, কিন্তু আমি কখনোই জুজুর কোনো ক্ষতি করতে চাইনি। এবার জোনস তো তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সে কিছু পেপারস বার করে। জোনস বলে যে তুমি আমার থেকে ডিভোর্স চেয়েছিলে তাই না? আমি এই পেপারে সাইন করে দিয়েছি, তোমার ইচ্ছা আমি পূরণ করে দিলাম, এবার তুমি মুক্ত। কিন্তু ইভা তখনই বলে ওঠে যে না, আমি ডিভোর্স চাই না। এবং জোনস তো খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এবং বলে যে ইভা, তুমি তাহলে কি চাও বলো তো? তুমি আমাকে পাগল করে দিচ্ছ। এবার ইভা তো তার কাছে ক্ষমা চায়, কিন্তু সে এতটাই দোষ করে ফেলেছিল যে শুধুমাত্র ক্ষমা চেয়ে আর কিছুই ঠিক করা যেত না। ইভা বলে যে জোনস, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি একদম বদলে যাব, আমি যা যা ভুল করেছি আমি সেই সব কিছু শুধরে নেব, সব ঠিক করে দেব, তুমি আমাকে আর একটা চান্স দাও। এবং জোনস বলে যে ঠিক আছে, আমি তোমাকে আর একটা সুযোগ দেব, কিন্তু এটাই শেষ সুযোগ। এবং এই বলে জোনস তো সেখানেই ডিভোর্স পেপারগুলি ফেলে সেখান থেকে চলে যায়। এবার ইভা তো কষ্টে সেখানেই বসে পড়ে এবং সে ভাবতে থাকে যে এই 6 বছরে আমি এমনটা কি করে হয়ে গেলাম যে আমি নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কারোর প্রেমে পড়লাম, তার জন্য কিনা আমি নিজের মেয়েকে এত কষ্ট দিয়েছি। কিন্তু এবার যাই হয়ে যাক না কেন, আমি জোনসের মন আবার জয় করব, আমি জুজুকেও আবার ভালোবাসবো। এবার আমরা পরের দিন সকালে দৃশ্য দেখতে পাই। এবার জুজু তো নিজের মনে খেলা করছিল এবং তখনই ইভা এসে বলে যে জুজু, তুমি কি আমার সাথে খেলা করবে? এবার জুজু তো তার মাকে দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সেই তো ভয় পিছনে সরতে থাকে এবং সে রীতিমতো ইভাকে দেখে সেখান থেকে পালায়, কারণ ইভা তাকে এতটাই অত্যাচার করতো যে জুজুর রীতিমতো ট্রমা হয়ে গেছিল। এবার ইভা তো জুজুর হাত থেকে পড়ে যাওয়া সফটওয়্যারটা নিয়ে তার ঘরে আসে এবং জুজু তো তাকে দেখে আবারও ভয় পাচ্ছিল। এবং ইভা বলে যে জুজু, তুমি এখনই পড়ে গেছিলে তো, তাই জন্য আমি এলাম যাতে তোমার কোথাও লেগেছে কিনা সেটা দেখতে। এবং জুজু তখনই তার হাত বাড়িয়ে দেয়, তার হাতের একটা জায়গায় কেটে গেছিল এবং ইভা সেখানে ওষুধ লাগিয়ে দেয়। এবার ইভা তো জুজুর মাথায় হাত দিয়ে তাকে আদর করতে যায়, কিন্তু জুজু আবারও ভয় পেয়ে সরে যায়। ইভা বুঝতে পারে যে তাকে পুরো বিষয়টা আস্তে আস্তে হ্যান্ডেল করতে হবে। এবার তখনই তো জোনস বাড়িতে ফিরে আসে এবং সে বলে যে ইভা, তোমার এই নাটক তুমি কতক্ষণ চালাবে বলো তো? এবং ইভা বলে যে আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো জুজুর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু জোনস, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? এবার জোনস তো তখনই বলে যে তোমাকে ভালোবাসবো কখনোই না। এবং ইভা তখনই দেখে যে জোনসের মুখটা একদম লাল হয়ে গেছে। এবার মনে মনে ভাবে যে ও
তার মানে ও মিথ্যে কথা বলছে। সত্যি ও 6 বছর আগের থেকে এখনো বদলায়নি। এবং ইভা তখনই জোন্সকে জড়িয়ে ধরে। ইভা বলে যে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না, কোনোদিনও না, আমি সব ঠিক করে দেব। কিন্তু জোন্স তার হাত ছাড়িয়ে দেয় এবং ইভা তখনই জোন্সের গালে কিস করে। এবার আমরা দেখতে পাই যে জোন্স তো বাড়িতে ছিল এবং সে তার এবং ইভার বিয়ের ভিডিওটি দেখছিল, যেখানে কিনা জোন্স ইভাকে আংটি পরিয়ে দিয়েছিল এবং তারা একে অপরকে কথা দিয়েছিল যে সারা জীবন একে অপরকে ভালোবাসবে, একসাথে থাকবে। কিন্তু এই ভিডিও দেখতে দেখতেই জোন্সের চোখে জল চলে আসে এবং সে মনে মনে ভাবে যে ইভা, সেই পুরনো ইভাটা কোথায় গেল। এবং জোন্সের তখনই একটি পুরনো ঘটনা মনে পড়ে যায়। তার মনে পড়ে যে ইভা একটি ছুরি নিয়ে নিজের হাত কাটার ভয়ে তাকে দেখাচ্ছিল, যাতে কিনা জোন্স তাকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেয়। জোন্স তাকে বলেছিল যে ইভা, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আমাকেই ভালোবাসবে, এবং ইভা তাকে বলেছিল যে মানুষের মন পরিবর্তন হতেই পারে, তুমি আমাকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দাও, তাছাড়া আমার আর কিছুই চাই না। এবার জুজু তো এইসব দেখে জোন্সকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল, কিন্তু ইভার মন তো তাতেও গলেনি। এবার বর্তমানে জোন্স বসে বসে ভাবে যে এখন ইভা যেগুলো করছে সেগুলো সব নাটক। কিন্তু পরের দিন সকালবেলায় সে দেখতে পায় যে ইভা তো তার এবং জুজুর জন্য হেলদি ব্রেকফাস্টও রেডি করে রেখেছিল। এবার ইভা বলে যে জোন্স, আজকে তো উইকেন্ড, তো আজকে তো জুজুকে প্লে স্কুলে যেতে হবে না, তুমি আজকে ওকে বাড়িতেই রেখে যাও না, তাহলে আমরা একটু খেলা করতে পারি। এবং জোন্স রেগে গিয়ে বলে যে কেন, যাতে তুমি ওর অন্য হাতটাও ভেঙে দিতে পারো সেই জন্য। এবার জুজু তো তখনই তার বাবার হাত ধরে। এবার জুজু তো কথা বলতে পারতো না এবং জোন্স তার মেয়ের কথা বুঝতেই পারে। জোন্স বলে যে জুজু, কোনো চিন্তা করো না, আমি তোমাকে খেলতে নিয়ে যাব, এবং সে জুজুকে নিয়ে বেরিয়ে যায়। এবার তখনই তো ইভার কাছে ম্যাগির কল আসে। ইভা বলে যে ম্যাগি, জোন্স আমাকে একটা নাগিনী ভাবছে, কবে যে আমি এটা ঠিক করতে পারবো আমি জানি না। এবং ম্যাগি বলে যে তুমি এতদিন ধরে এত শয়তানি করেছো, এইসব ঠিক হতে তো একটু সময় লাগবেই। কিন্তু একটা কথা মনে পড়েছে, জোন্স সাধারণত যখন অফিসে যেত জুজুকে তোমার মা বাবার কাছেই রেখে যেত, তাই তুমি সেখানে যেতে পারো। এবার এই কথা শুনে ইভা তো নিজের বাড়িতে যায়, অর্থাৎ তার মা বাবার বাড়িতে যায়। কিন্তু তার মা বাবা তাকে দেখেও দরজা বন্ধ করে দেয়, কারণ তার এই শয়তান বিহেভিয়ার তার মা বাবাও সহ্য করতে পারতো না। ইভা বলে যে বাবা, আমি এসেছি তোমার মেয়ে, আমার চুল এত পেকে গেল কি করে, তুমি কি আমাকে বাড়িতে ঢুকতে দেবে না? এবং তার বাবা বলে যে তুমি আমাদের মেয়ে হওয়ার যোগ্যতাই রাখো না। এবার ইভার তো মনে পড়ে যায় যে যখন সে স্কুলে পড়তো তখন তার বাবার সাথে তার কত ভালোই সম্পর্ক না ছিল, তারা পুরো বন্ধুর মতো মেলামেশা করতো। এবার তখনই তো সেখানে ইভার মাও আসে এবং ইভা তার মাকে দেখে ভাবে যে মা তো 6 বছরেও একদম বদলায়নি, একদম সেই আগের মতো সুন্দরীই রয়েছে। এবার ইভার বাবা তো তখনই বলে যে ইভা, তুমি আমাদের যতই তেল দেওয়ার চেষ্টা করো না কেন, তোমার আর ওই ম্যাক্স নামক ছেলেটার সম্পর্ক কিন্তু আমরা মেনে নেব না। এবং ইভা বলে যে বাবা, আমি ওই জন্য আসিনি, আমি তোমাদের প্রমিস করছি যে আমি কখনো ম্যাক্সের কাছে যাব না। এবার তখনই তো ইভা ভেতরে জুজুকেও দেখতে পায় এবং সে জুজুকে দেখে ছুটে যায়। এবার ইভার বাবা তো বলে যে ব্যাপারটা কি বলতো, 1 বছর পর ও আমাদের বাড়িতে এসেছে আর মনে হচ্ছে একদম বদলে গেছে, ও কি আদেও বদলেছে? এবার ইভার মা বাবা তো তাদের জন্য ডিনার তৈরি করে এবং ইভা জুজুকে খাইয়ে দিচ্ছিল। সেই দৃশ্য দেখে ইভার বাবা মা তো একদম অবাক হয়ে যায়। কিন্তু খাওয়াতে গিয়ে একটু গরম খাবার জুজুর পায়ে পড়ে যায় এবং জুজু তো কেঁদে ওঠে। কিন্তু তখনই সেখানে দুর্ভাগ্যক্রমে জোন্স চলে আসে এবং জোন্স ভাবে যে আবারও হয়তো ইভাই কিছু একটা বদমাইশি করছিল। কিন্তু তখনই ইভার মা বাবা বলে যে না না, ইভা কিছু করছিল না, আসলে ব্যাপারটা ভুল করেই হয়েছে। এবং জুজু তখনই তার মায়ের হাত ধরে এবং জোন্স বুঝতে পারে যে তার মানে হয়তো দোষটা ইভার ছিল না। এবার সে তো জুজুকে কোলে তুলে নেয় এবং বলে যে কালকে জিয়াং পরিবারের একটা ডিনার পার্টি রয়েছে এবং সে ইভার মা বাবাকে সেখানে যাওয়ার জন্য বলে। কিন্তু ইভার মা বাবা বলে যে আমরা তো এইসব পার্টিতে যেতে অভ্যস্ত নেই, তুমি ইভা আর জুজুকে নিয়ে যাও। এবার আমরা পরের দিনের অর্থাৎ সেই পার্টির দিনের দৃশ্য দেখতে পাই এবং ইভা তো একটা খুব সুন্দর সাদা জামা পরেছিল এবং সেটা দেখে জোন্সের মনে পড়ে যায় যে বিয়ের দিনও ইভা এরকমই হোয়াইট ড্রেস পরেছিল। ইভা বলে যে এই ড্রেসটা আমাকে ভালো লাগছে তো, এবং তখনই জোন্স বলে যে ভালোই লাগছে, কিন্তু গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। এবং সে ইভাকে একটা খুব সুন্দর নেকলেস গিফট করে, এমনকি সেটা নিজে হাতে ইভাকে পরিয়েও দেয়। আসলে জোন্স তো ইভাকে খুবই ভালোবাসতো, কিন্তু ইভাই নিজের জায়গাটা নষ্ট করেছিল।
এবার ইভা তো মনে মনে ভাবে যে জোন্স, আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে এখনো ভালোবাসো। যাই হোক, এবার ইভা, জোন্স এবং জুজু সেই পার্টিতে পৌঁছায় এবং সেখানে আমরা হেলেনকে দেখতে পাই। এবার হেলেন তো আসলে জোন্সকে পছন্দ করতো এবং তাকে বিয়ে করার চেষ্টা করছিল। এবার হেলেন তো বলে ওঠে যে ইভা, তুমি এই পার্টিতে কি করছো? এবং ইভা বলে যে কেন, তোমার মতো একটা আউটসাইডার যদি পার্টিতে আসতে পারে তাহলে আমার আসতে কি সমস্যা? এবার ততক্ষণে পার্টিতে অন্য লোকজনেরাও সেখানে চলে আসে, তাই তাদের মধ্যে আর কোনো বিশেষ ঝামেলা তখন হয় না। এবার জোনসের একটি অপর বন্ধুকেও আমরা দেখতে পাই সেই পার্টিতে। সেই বন্ধুটি বলে যে জোনস, কি ব্যাপার, আজকে ইভা তোমার সাথে এসেছে? ও তো ম্যাক্সকে পছন্দ করে, তাই না? এবং জোনস বলে যে আমি সত্যিই বুঝতে পারছি না, এর আগেও একবার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল এবং কিছুদিন ধরে ওকে আবারও চেঞ্জড মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার যখন 18 বছর বয়স ছিল আমি আবার সেই সময় পৌঁছে গেছি। এবার বন্ধুটি তো বলে যে ওকে বারবার বিশ্বাস করা কি তোমার ঠিক হচ্ছে? এবং জোনস বলে যে কিন্তু বিশ্বাস না করেই বা কি উপায়, ও যদি না থাকতো তাহলে আমি বিজনেসেও এখানে এসে পৌঁছাতাম না, আর তাছাড়াও না থাকলে আমি হয়তো বিয়ের কথাই ভাবতাম না। অপরদিকে আমরা ইভাকে দেখতে পাই এবং ইভা আস্তে আস্তে জুজুর সাথে তার বন্ডিংটাও ভালো করার চেষ্টা করছিল এবং জুজুও তার মাকে ধীরে ধীরে অ্যাকসেপ্ট করে নিচ্ছিল। এবার সেখানে আমরা ম্যাগিকেও দেখতে পাই এবং তখনই সেই পার্টিতে ঢোকে ম্যাক্স, অর্থাৎ যাকে কিনা 24 বছরের ইভা মনে মনে ভালোবাসতো, যার জন্য সে তার পরিবারকে ছেড়ে দিতে রাজি ছিল। এবার ম্যাক্স তো ইভার কাছে এসে বলে যে সত্যিই তোমাকে আমি নিজে থেকে দূরে সরাতেই পারছি না, তুমি এই পার্টিতেও চলে এসেছো আমার সাথে দেখা করবে বলে। এবার ইভা তো বলে যে আমি কখনোই তোমার সাথে দেখা করতে এখানে আসিনি। এবং ম্যাক্স বলে যে আচ্ছা আচ্ছা বুঝেছি, তুমি আমার অ্যাটেনশন নেওয়ার জন্য এরকম করছো। এবং ইভা তখনই বলে যে ম্যাক্স, আমি তোমাকে যা যা বলেছি সেগুলো তুমি ভুলে যাও, কিন্তু তোমাকে আমি কথা দিচ্ছি যে ভবিষ্যতে আর কখনোই আমি তোমার আশেপাশে আসবো না। এবার ম্যাক্স তো তখনই ইভার হাত টেনে ধরে এবং ইভা ম্যাক্সকে ঠাস করে এক চড় মারে। ম্যাক্স তো বলে ওঠে যে ইভা, তুমি আমাকে চড় মারলে, তুমি কি পাগল হয়ে গেছো? এবং ইভা বলে যে তোমার মতো লোকেরা আমার স্বামীর কোড়ে আঙুলেরও যোগ্য না, তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে পছন্দ করব? ম্যাক্স তো বলে যে তার যোগ্য না যখন, তাহলে তুমি আমার পিছনে এতদিন পড়েছিলে কেন? এবং ইভা বলে যে কারণ আমি অন্ধ হয়ে গেছিলাম। এবার এই বলে তো ইভা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ম্যাক্স তারপরেও ইভার হাত ধরে টানাটানি করতে থাকে এবং ইভা তখনই ম্যাক্সকে আবারও চড় মারতে যায়, কিন্তু ম্যাক্স ইভার হাত ধরে নেয়। এবার জোন্স তো তখনই এসে ম্যাক্সের হাত ধরে তাকে আটকে দেয় এবং বলে যে তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো, তাই না? ম্যাক্স তখনই বলে যে সেটা তোমার স্ত্রীকেই জিজ্ঞাসা করো যে তোমার স্ত্রী কার সাথে যেতে চায়। এবং ইভা বলে যে অবভিয়াসলি আমি আমার স্বামীর সাথেই যেতে চাই। এবং সে তো রীতিমতো অপমান করে ম্যাক্সকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু সে ভেবেছিল যে এতে হয়তো ম্যাক্স তাকে আর পছন্দ করবে না, কিন্তু তার ফল সম্পূর্ণ উল্টোই হয়েছিল। যাই হোক, সে পার্টিতে কিছুক্ষণ পর জোনসের বাবা এবং তার সৎ মা আসে এবং তারা তো জুজুকে দেখে আজে বাজে কথা বলতে শুরু করে যে এই বাচ্চাটাকে দেখো, সব সময় একটা ভিখারির মতো পুতুল হাতে নিয়ে ঘুরছে, কি যে করে, এদের কোনো শিক্ষা দীক্ষাও নেই, কিছুই নেই। এবার তখনই তো জোনস এসে বলে যে তোমার সাহস হয় কি করে এইসব কথা বলা? এবং জোনসের বাবা বলে যে আমার সাহস, তুমি একটা অসভ্য মেয়েকে বিয়ে করে আমাদের পরিবারে এনেছো, এরকম একটা ননসেন্স বাচ্চার জন্ম দিয়েছো। এবার ইভা তো তখনই রেগে গিয়ে একটা প্লেট ভেঙে ফেলে এবং বলে যে আমি অসভ্য, আর তোমরা যারা একটা এইটুকু বাচ্চার পিছনে লাগছো, তোমাদের কি মনে হয় ওরা অসভ্য না? আর তুমি আমার স্বামীকে নিয়ে কথা বলছো, ওর যদি কোনো একটা খামতি থেকে থাকে তাহলে সেটা হলো ওর বাবা। আর যে নিজের স্ত্রী সন্তানকে ফেলে এতদিন অন্য একটা মহিলার সাথে ছিল, তার সাহস হয় কি করে আমার পরিবারকে নিয়ে কথা বলার? এবার ইভার মুখে এইসব কথা শুনে জোনসের তো বাবার রীতিমতো বুকে ব্যথা উঠে যায় এবং জোনস তখনই বলে যে যেখানে আমার স্ত্রীর বাচ্চার কোনো সম্মান নেই সেখানে আমার থাকারও কোনো দরকার নেই। এবং জোনস এই কথা বলে সেখান থেকে বেরিয়ে আসে। এবার রাতের বেলা বাড়ি এসে ইভা আর জোনস তো জুজুকে ঘুম পাড়ানোর জন্য তৈরি করছিল এবং জুজু তখনই ইশারায় তার মাকে দেখায় যে সে গালে একটা কিস চাইছে এবং সে তার বাবাকেও বলে তাকে একটা কিস দিতে। এবার ইভা আর জোনস যখনই তাকে কিস দিতে চায়, জুজু মাঝখান থেকে সরে যায়, ফলে ইভা আর জোনসের মধ্যে কিস হয়ে যায়।
মানে জুজুই তার মা বাবাকে এক করার কাজ করে দিয়েছিল। যাই হোক, এবার জোন্স তো লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। এবার জুজু আর ইভার সম্পর্ক তো আস্তে আস্তে অনেক ভালো হয়ে যাচ্ছিল। এবং সেই রাতে ইভা ঘুমের মধ্যে ম্যাক্সকে দেখতে পায়। সে দেখতে পায় যে ম্যাক্স তাকে বারবার বলছে যে ইভা, তুমি তো আমাকে পছন্দ করো তাই না? তুমি তো আমার প্রেমে পাগল। এবং ইভা তখনই একটি ফ্ল্যাশব্যাকও দেখতে পায় যে সে আসলে জুজুর সাথে কি করেছিল। জুজুর এই হাত ভেঙে যাওয়ার কারণ ইভাই ছিল। কারণ ইভা জুজুকে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কারণ সে জুজু এবং জোনসের থেকে মুক্তি চাইছিল। এবার এইটা দেখে ইভা তো ঘুম থেকে উঠে পড়ে এবং সে মনে মনে বুঝতে পারে যে সে কতই না ভুল কাজ করেছে। এবং তখনই তার কাছে ম্যাগির কল আসে। এবার ইভা আসলে একজন প্রফেশনাল ফটোগ্রাফার ছিল এবং ম্যাগি ইভাকে ডেকেছিল একটা ফটোগ্রাফি শুটের জন্য। আমরা দেখতে পাই যে ইভা ম্যাগির ওখানে তার যে ফটোশুটটি ছিল সেখানে যায়। এবং ইভা তো তখন একজন ন্যাশনাল পুরস্কার প্রাপ্ত ফটোগ্রাফার ছিল, তাই জন্য সে খুব ভালো রকম ভাবেই তার ফটোগ্রাফি শুটটি কমপ্লিট করে। কিন্তু তখনই হঠাৎ করে তার মাথা ব্যথা হতে শুরু করে এবং ইভা ম্যাগিকে বলে যে আজকাল প্রায় তার এরকম মাথা ব্যথা করছে বা মাথা ঘোরা টাইপ হচ্ছে, কিন্তু সেটা কেন সেটার কিন্তু একটা অন্য কারণ রয়েছে। যাই হোক, এবার ইভা তো বাড়িতে ফিরে আসে এবং সে দেখে যে তখনও জোনস বাড়িতে ফেরেনি। তার কর্মচারীটি জানায় যে জোনস একটা বিজনেস পার্টিতে গেছে, তাই তার ফিরতে একটু দেরি হবে। এবার ইভা তো জোনসের ওয়েট করতে করতে সোফাতেই ঘুমিয়ে পড়ে এবং জোনস অনেক রাত করে বাড়িতে ফেরে এবং জোনস তো ভীষণই ড্রাঙ্ক অবস্থায় ফিরেছিল। এবার ইভা তো জোনসকে তার ঘরেতে নিয়ে যায় যে তুমি এত ড্রাঙ্ক হয়ে কেন ফিরেছো, কিন্তু তাকে বিছানায় শোয়াতে গিয়ে ইভা নিজেই জোনসের ওপর পড়ে যায়। এবার সে তো জোনসকে তখনই কিস করতে যায়, কিন্তু জোনস তখনই চোখ খুলে ফেলে, ফলে ইভা সেখান থেকে সরে যায়। কিন্তু জোনস তখনই তাকে থামিয়ে দিয়ে বলে যে ইভা, একটু দাঁড়াও। তুমি কি সত্যি আর এখন আমার সাথে থাকতে চাও না? তুমি কি সত্যি আর আগের মতো আমায় ভালোবাসো না? আমার বাবা মাও আমাকে চায় না, তুমিও আমাকে চাও না, আমাকে কেউই চায় না, কিন্তু কেন তুমি এত তাড়াতাড়ি কি করে বদলে গেলে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাদের বিয়ের দিন যে আমরা পুরো জীবন একসাথে থাকবো, তাহলে এমনটা কেন হলো? তুমি অন্য কাউকে কেন ভালোবাসো? এবার এইসব বলতে বলতে তো জোনস পুরোই কেঁদে ফেলেছিল এবং জোনসের এই কথা শুনে ইভারও চোখে জল চলে আসে। জোনস ইভাকে জড়িয়ে ধরে বলে যে ইভা, আমি তোমাকে ছাড়া ভালোভাবে থাকতে পারবো না। তুমি প্লিজ আমাকে ডিভোর্স দিও না। তুমি প্লিজ অন্য কাউকে ভালোবেসো না। এবং ইভা তখনই বলে যে জোনস, আমি তো শুধু তোমাকেই পছন্দ করি, আমি আর কখনোই অন্য কাউকে ভালোবাসবো না। এবং সে ইভাকে কিস করে। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জোনস এবং ইভা তো সেখানেই ঘুমিয়ে পড়েছিল দুজন দুজনের মতো। এবং ইভা তো বলে যে জোনস, কালকে রাতে কিন্তু তুমি ভীষণই ড্রাঙ্ক হয়ে বাড়িতে ফিরেছিলে। এবার জোনস তো সরি বলে উঠে যাচ্ছিল, কিন্তু ইভা বলে যে জোনস, তুমি কি আমাকে ভালোবাসো? এবং জোনসের তখনই মনে পড়ে যায় যে তার কাছে তো ইভাই ডিভোর্স চেয়েছিল, তার থেকে ইভাই মুক্তি চেয়েছিল। জোনস তখন অনেকভাবেই তাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ইভা তো তখন মানেনি। তাই জোনস এখন বলে যে তুমি তো প্রথমে আমার থেকে দূরে যেতে চেয়েছো, তাহলে এখন মিষ্টি মিষ্টি কথা বলে ভোলানোর চেষ্টা কেন করছো? এবার ইভা তো জোনসকে জড়িয়ে ধরে বলে যে আমি মিষ্টি মিষ্টি কথা বলে ভোলানোর চেষ্টা করছি না, আমি তোমার মন ঠিকই জয় করে নেব। কিন্তু জোনস তো তার হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। এবার ইভা তো জুজুকে পড়াশোনা করাচ্ছিল এবং জোনস তখনই বলে যে জুজু, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, চলো স্কুলে চলো। কিন্তু জুজু তো স্কুলেও যেতে চায় না এবং সে বাড়িতে তার মায়ের কাছেই থাকতে চাইছিল। ইভা বলে যে জোনস, জুজু না হয় আর কয়েক মাস পর থেকেই স্কুলে যাবে, ও পুরোপুরি রিকভার করে নিক তারপর। কিন্তু জোনস তখনই বলে যে 2 মাস পর আমার একটা বিদেশি ট্রিপ রয়েছে, তখন আমি জুজুকে দেখতে পারবো না। আর তুমি কখন থাকবে না থাকবে তার তো কোনো ঠিক নেই, তাই তুমি এইসব করে জুজুকে আর কষ্ট দিও না। নয় তুমি ওর সাথে থাকো, আর না হলে সারা জীবনের মতো ওকে ছেড়ে চলে যাও। এই বারবার খালি থাকবো থাকবো বলে ওকে আশা দিও না, তাতেও আরো কষ্ট পাবে। এবং এই বলে জোনস তো সেখান থেকে বেরিয়ে যায়। ইভা জুজুকে বলে যে জুজু, তুমি ভয় পেও না, আমরা ঝগড়া করছি না। আসলে মা তো একটুখানি দুষ্টুমি করে ফেলেছে, তাই জন্য মা সবকিছু ঠিক করার চেষ্টা করছে। আমরা এক কাজ করি, আজকে আমরা অফিসে বাবাকে লাঞ্চ ডেলিভারি দিয়ে আসি। এবং এই বলে ইভা আর জুজু তো দুপুরবেলা জোনসকে লাঞ্চ দেওয়ার জন্য তার অফিসে যায়। কিন্তু অফিসের বাইরে এবার দেখা হয়ে যায় ম্যাক্সের সাথে। এবার ম্যাক্স তো বলে ওঠে যে কি ইভা, অনেকদিন দেখা হয়নি,
এবং ইভা বলে যে আমরা একে অপরের সাথে এতটাও পরিচিত না যে তুমি এসে এইভাবে কথা বলবে, আমার থেকে দূরে থাকো। এবার ম্যাক্স তো তখনই বলে যে ইভা, এতদিন তো তুমি আমার পিছনে পড়েছিলে, আমার সাথে ডেট করতে চাইছিলে, এবার আমি তোমাকে বলছি যে আমি ফ্রি আছি, চলো আমরা ডেটে যাই। এবং এই বলে সে ইভার গাল ধরতে যায়। এবার ইভা তো তাকে ঠাস করে এক চড় মারতে যায়, কিন্তু তখনই ম্যাক্স সেখান থেকে সরে যায়। ম্যাক্স বলে যে কি ব্যাপার, তুমি বাইকে এসেছো কেন, তোমার বরের কি একটা গাড়িও নেই? কিন্তু ইভা তাকে কোনো রকম পাত্তা না দিয়ে জোনসের অফিসে চলে আসে। ওদিকে ম্যাক্স তো মনে করতে থাকে যে ইভা, তুমি যে আমাকে পাত্তা দিচ্ছ না এটাই আমার অন্যরকম লাগছে, তাই জন্য এখন আমি তোমাকে পেয়েই তবে শান্ত হব। যাই হোক, ইভা আর জুজু জোনসের অফিসে লাঞ্চ নিয়ে আসায় জোনস তো বেশ খুশি হয়েছিল, এবং সে খুশি মনে তার লাঞ্চ কমপ্লিট করে নেয়। জোনস ভাবে যে এখন যেগুলো হচ্ছে এগুলো কি সত্যিই হচ্ছে, পুরোই মনে হচ্ছে যে আমি আবার আমার অল্প বয়সে ফিরে গেছি। যাই হোক, এবার ইভা তো বাড়িতে ফিরে আসে, এবং আমরা দেখতে পাই যে সে আগের দিন যে ফটোশুটগুলো করেছিল সেগুলোর ফটো একটা ম্যাগাজিনে বেরিয়েছিল। এবং তখনই ইভার কাছে একটা কল আসে। ইভাকে বলা হয় যে একটি এজেন্সির চিফ ফটোগ্রাফার হিসেবে তাকে হায়ার করা হবে, এবং ইভা তাই জন্য সেই মেয়েটির সাথে দেখাও করতে যায়। এবং সেই কন্ট্রাক্টে ইভা সাইন করে, যেখানে কিনা এই ফটোগ্রাফির কাজের জন্য তাকে প্রায় 1 মিলিয়ন টাকা দেওয়া হচ্ছিল। এবার ইভা তো খুবই খুশি হয় যে সে এরকম একটা কোম্পানিতে জয়েন করবে, এবং মেয়েটি জানায় যে এটা একটা জুয়েলারির কোম্পানি, তাই জন্যই টাকার অ্যামাউন্টটা এতটা বেশি। এবার ইভা তো নতুন কাজ পেয়ে খুবই খুশি ছিল, কিন্তু সে মনে মনে ঠিক করে যে আগে আমি অনেক নামকরা বড় ফটোগ্রাফার হইনি, তারপর আমি জোনসকে সবটা বলবো। জোনস আমার জন্য কতই না পরিশ্রম করে এরকম একটা জায়গা তৈরি করেছে, তাহলে আমাকেও তো সেরকম কিছু একটা করতে হবে। এবার ইভা এবং সেই মেয়েটি যখন ক্যাফে থেকে বেরিয়ে কথা বলছিল, সেই ক্যাফের বাইরেই আমরা জোনসকে দেখতে পাই। এবার জোনসের অ্যাসিস্ট্যান্ট তো তখনই তাকে বলে যে ইভার সাথে এটা কে, এটা তো ম্যাক্সের সেক্রেটারি তাই না? কিন্তু ইভা ম্যাক্সের সেক্রেটারির সাথে কি করছে? তার মানে ইভার সাথে ম্যাক্সের এখনো সম্পর্ক রয়েছে, ও তোমার সাথে সম্পূর্ণটা নাটক করছে। এবার ইভাকে ম্যাক্সের সেক্রেটারির সাথে দেখে জোনস তো ভীষণ রেগে যায়, কিন্তু ইভা তো আসলে জানতোই না যে এই মেয়েটা ম্যাক্সের সেক্রেটারি, এবং ম্যাক্স ইভাকে নিজের কাছে করার জন্যই এই চাকরির টোপটা দিয়েছে। এবার ইভা তো বাড়িতে ফিরে আসে, এবং সে বাড়ি এসে জোনসের জন্য ফ্রুটস নিয়ে আসে, এবং সে জোনসের জন্য একটা খুব সুন্দর ঘড়িও গিফট করেছিল। কিন্তু জোনসের মাথায় তো তখন অন্য কথা ঘুরছিল, তাই জন্য সে ইভার উপর রাগ করে সেই সব কিছুই নেয় না, এবং ইভা তো রেগে মেগে সেখান থেকে চলে যায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এবার পরের দিন তো খুব স্বাভাবিকভাবেই ইভার অফিস ছিল, তাই সে জুজুকে দেখভাল করতে পারতো না, তাই জুজুকে আবার কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেওয়া হয়। এবার ইভা তো জোনসকে বলে যে আজকে আমি তোমাকে লাঞ্চ দিতে যেতে পারবো না, কারণ আমার অন্য একটা কাজ আছে। এবার জোনস তো ইভাকে তখনও বলে যে ইভা, তুমি কি আমায় কিছু বলতে চাও, তুমি কি কিছু লুকাচ্ছ? কিন্তু ইভা তাকে কিছুই বলে না, এবং ইভা গাড়ি থেকে নেমে সাইকেলে করে রওনা দেয় তার নতুন অফিসের দিক, এবং জোনসও তাকে ফলো করতে শুরু করে। এবার ইভা তো তার অফিসে চলে আসে, এবং ইভা ভাবে যে আমি তো শুনেছিলাম যে এটা একটা স্টার্ট আপ কোম্পানি, তাহলে এর বিল্ডিংটা এত বড় হলো কি করে? এবং জোনস তাকে ফলো করতে করতে সেখানে আসে। জোনস দেখে যে ইভা ম্যাক্সের কোম্পানিতেই ঢুকছে, ফলে জোনস তো তাকে আরো ভুল বোঝে। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে ইভা তো তার বসের সাথে দেখা করতে আসে, এবং তার বস ছিল ম্যাক্স। ইভা বলে যে ম্যাক্স, তোমার সাহস হয় কি করে এরকম চালাকি করা? এবং ম্যাক্স বলে যে তুমি তো আমার সাথে দেখা করতে চাইছিলে না, তাই তোমাকে নিজের কাছে টেনে আনার এই একটাই উপায় আমার কাছে ছিল। তুমি তো এতদিন আমারই অ্যাটেনশন চাইছিলে তাই না? তুমি তাতে সাকসেসফুল হয়েছো, আমি এখন তোমাকে অ্যাটেনশন দিচ্ছি। এবং ইভা তখনই বলে যে তোমাকে দেখেই আমার বমি পাচ্ছে, এখনই আমি চাকরি ছেড়ে বাড়ি চলে যাব। কিন্তু ম্যাক্স বলে যে চাকরি ছেড়ে বাড়ি চলে যাবে, তাহলে তো আমাদের কন্ট্রাক্ট ব্রিচ হবে, আর তাহলে কন্ট্রাক্ট অনুযায়ী তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে, আর সেই ক্ষতিপূরণের পরিমাণ হচ্ছে 50 মিলিয়ন টাকা। এবার এই কথা শুনে এবার তো মাথা খারাপ হয়ে যায়, এবং সে ভাবে যে সে 50 মিলিয়ন টাকা কোথা থেকেই বা দেবে। ফলে ইভা ম্যাক্সের কোম্পানিতেই চাকরি করতে বাধ্য হয়। ইভা বলে যে এই কন্ট্রাক্টে যতদিন আছে আমি ততদিনই এখানে থাকবো, তারপর আমি এখান থেকে চলে যাব। কিন্তু ম্যাক্স বলে যে বলা তো যায় না যে তুমি এই জায়গাটার প্রেমেই পড়ে গেলে আর এখানেই থেকে গেলে। এবং ইভা বলে যে তুমি সেই স্বপ্নই দেখতে থাকো,
এবার এইসব কথা যখন হচ্ছিল, তখন ম্যাক্স ইভার খুবই কাছে চলে এসেছিল এবং ইভা তো কথা বলে বেরিয়ে যায়। কিন্তু ম্যাক্স তখনই তার সেক্রেটারিকে ফোন করে এবং বলে যে তুমি ফটোটা তুলতে পেরেছো তো, এবার চটপট ফটোটা জোনসকে পাঠিয়ে দাও। মানে ম্যাক্স ইচ্ছা করে জোনসের কাছে একটা ভুল ইমেজ তুলে ধরছিল। এবার জোনস তো তখন একটা বিজনেস ট্রিপে গেছিল এবং সে জুজুকে ভিডিও কল করে কথা বলার জন্য। মানে জুজু যেহেতু কথা বলতে পারতো না, তাই সে তো ফোনে কথা বলতে পারবে না। এবার জোনস তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি বাড়িতে একা, এবং জুজু তো বলে যে সে একা নেই এবং জুজু তার মোবাইল নিয়ে চলে যায় ইভার কাছে। কিন্তু ইভা তখন স্নান করছিল। যাই হোক, ইভা তো সঙ্গে সঙ্গে উঠে পড়ে এবং জোনসের কল অ্যাটেন্ড করে। এবার জোনস একটু রেগেছিল ঠিকই, কিন্তু সে তো কেয়ারিং ছিল। জোনস বলে এই যে ইভা সবসময় গরম জামা কাপড় পরে থাকবে, তুমি কিন্তু ঠান্ডা লাগাবে না। এবং ইভা বলে যে তার মানে তুমিও আমাকে একটু একটু পছন্দ তো করো, তাই না? এবং জোনস বলে যে তা তো করি, আর তুমি? এবং ইভা বলে যে আমার তো 18 বছর বয়স থেকে তোমার ওপর ক্রাশ, আমি তোমাকে পছন্দ করি না, এটা কি হতে পারে? এবার জোনস তো ইভার কল রেখে দেয় এবং তখনই জোনসের ফোনে ম্যাক্স সেই ফটোটা পাঠায়, যেটা দেখে মনে হচ্ছিল যে ইভা আর ম্যাক্স খুব ক্লোজলি দাঁড়িয়ে আছে। এবং জোনস সেই ফটো দেখে আরোই কষ্ট পায়। জোনস ভাবে যে ইভা, তুমি সত্যিই ভালো করে মিথ্যাটাও বলতে পারো না। জোনসের ইভার কিছু পুরনো কথা মনে পড়ে যায়, যে সে কিভাবে বাড়িতে ভাঙচুর করত। সে জোনসকে বলেছিল যে জোনস, তুমি ভেবো না যে আমি তোমাকেই সারা জীবন ভালোবাসবো, আমার মন বদলাতেই পারে। আমি তোমাকে আগে পছন্দ করতাম, কিন্তু এখন আমি তোমাকে পছন্দ করি না, আর তুমি আমাকে থামাতে পারবে না, আমি ম্যাক্সের কাছেই থাকবো। জোনস মনে মনে ভাবে যে সত্যিই তো, তোমার তো ম্যাক্সকেই পছন্দ, তাহলে তুমি আমার সাথে এমনটা কেন করছো? এবার অপরদিকে আমরা ইভাকে দেখতে পাই, যে তো তার নতুন চাকরিতে কাজ করছিল এবং ম্যাক্স তাকে নানাভাবেই নিজের দিকে করার চেষ্টা করছিল, কিন্তু ইভা তাকে একদমই পাত্তা দিচ্ছিল না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ইভা তার বাবা মার বাড়িতে গেছিল জুজুকে নিয়ে, এবং সে সেখানে তার বাবা মার সাথে যখন ডিনার করছিল, সেখানে হাজির হয় ম্যাক্স। ম্যাক্স বলে যে যতই হোক আমি তোমার বস, আমি নিজের কর্মচারীর খোঁজ নিতে এসেছি। এবার ইভা তো বলে যে তুমি কি অন্ধ না কানা, তোমাকে আমি এত করে বলি যে আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, তারপরেও তুমি বারবার আসো কেন? এবং ম্যাক্স তো রীতিমতো তার বাড়িতে জোর করে ঢুকে পড়ে এবং তাদের ডিনার টেবিলে বসে পড়ে। এবার ম্যাক্সকে দেখে তো ইভার বাবা মা ভীষণই বিরক্ত হয়, কারণ তারা জানতো যে এই ম্যাক্সের জন্যই ইভার সংসার নষ্ট হচ্ছে। তারা তো এমনকি ম্যাক্সকে ডিনারেও কোনো কিছু খাবার দিতেও বারণ করে দিচ্ছিল, কিন্তু ম্যাক্স তো নিজে থেকেই খাবার দাবার নিয়ে খেতে শুরু করে দেয়। এবার ম্যাক্স তো তখনই জুজুর গাল টিপে দিতে যাচ্ছিল এবং তখনই ইভা ম্যাক্সের হাত ছড়িয়ে বলে যে ওর গালে একদম হাত দেবে না। কিন্তু সেই মুহূর্তেই চলে আসে জোনস এবং জোনস দেখে যে ইভা ম্যাক্সের হাত ধরে রয়েছে, এবং সেটা দেখে জোনস তো একদমই ভুল একটা ধারণা করে এবং সে জুজুকে নিয়ে সেখান থেকে চলে যায়। জোনস বলে যে তোমরাই তোমাদের ডিনার এনজয় করো। রিভাও তো তার সাথে তার পিছন পিছনই চলে যায় যে আমিও তোমাদের সাথে যাব। এবার রিভা তো বাড়িতে এসে জোনসকে বোঝানোর চেষ্টা করে যে ম্যাক্সকে আমি ডাকিনি, ম্যাক্স নিজে থেকেই আমাদের ওখানে চলে এসেছে। আমি জানি না যে হঠাৎ করে ওকে কোন ভূতে ভর করেছে, কিন্তু ও আমার পিছুই ছাড়ছে না। এবং জোনস তখনই বলে যে ইভা, তোমার এই নাটকটা বন্ধ করো। আমি বুঝতে পেরেছি যে তুমি আমার সাথে কেন এত ভালো ভালো ব্যবহার করছো। আসলে তুমি আমার ব্যবসার ব্যাপারে জেনে সেটা ম্যাক্সকে জানাতে চাও, তাই তো, যাতে ওর ব্যবসাপাতি ভালো হয়। এবার ইভা তো তখনই বলে যে তোমার বুদ্ধিটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। তোমার কি মনে হয় যে আমি ম্যাক্সের জন্য কাজ করব? ওকে দেখলেই আমার ঠাস করে চড় মারতে ইচ্ছা করে। তুমি আমার কথা বিশ্বাস করো, ম্যাক্স আমাকে পুরোই ফাঁদে পেলে ওর কোম্পানির কাজে ঢুকিয়েছে। কিছুদিন আগে আমি একটা কোম্পানির জব পেয়ে সেখানে অ্যাপ্লাই করি, কিন্তু তারা আমাকে দিয়ে কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয়। আমি জানতাম না সেটা ম্যাক্সের কোম্পানি, আর এখন যদি আমি সেটা ছাড়তে চাই তাহলে আমাকে 50 মিলিয়ন টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবার জোনস তো সঙ্গে সঙ্গে তার ব্ল্যাক কার্ড বার করে দেয় এবং বলে যে এখান থেকেই ওকে টাকাটা দিয়ে দেবে। কিন্তু ইভা বলে যে তুমি বুঝতে পারছো না, আমি তো এটা জানি যে এই টাকাটা অর্জন করতে তোমাকে কতটা কষ্ট করতে হয়েছে। আমাদের পরিবারের টাকা আমি ম্যাক্সকে কেন দেব? আর এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলেই আমার কন্ট্রাক্টও শেষ হয়ে যাবে, তাই আমি তখনই ম্যাক্সের কাজ ছেড়ে দেব। এবার ইভা তো জোনসকে জড়িয়ে ধরে বলে যে জোনস, তোমার ব্ল্যাক কার্ড আমার চাই না, কিন্তু আমার অন্য একটা জিনিস চাই। আমি তোমার সাথে একটা ডেটে যেতে চাই। এবং জোনস তাতে রাজি হয়।
এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। ইভা তো তার ফটোগ্রাফি শুট করছিল এবং আবারও ম্যাক্স ফুল নিয়ে সেখানে হাজির হয় ইভাকে পটানোর জন্য। ইভা বলে যে তুমি কি টায়ার্ড হয়ে যাচ্ছ না এসব করতে করতে? ম্যাক্স বলে যে তোমার এই কন্ট্রাক্ট তো শেষ হতেই চলেছে, এবার তোমার সাথে নতুন একটা কন্ট্রাক্ট করার সময় এসে গেছে। এবং ইভা বলে যে আমি কখনোই কোনো কন্ট্রাক্টেই রাজি হব না। এবার ম্যাক্স তো তখনই ইভার পাশে বসে তার কাঁধে হাত দিচ্ছিল এবং ইভা তার কাপের গরম চা তখনই ম্যাক্সের মুখে ছিটিয়ে দেয় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার সেই রাতে ইভা তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে জোনসের সাথে ডেটে যায়। ইভা মনে মনে ভাবছিল যে জোনসকে কি করে পটানো যায়, এবং সে তো ইচ্ছা করে জোনসকে খাইয়ে দেওয়ার নাম করে তার গালে একটু খাবার লাগিয়ে দেয় এবং সেটা মুছিয়ে দেওয়ার নাম করে জোনসের কোলেই বসে পড়ে। এবার জোনস তো সঙ্গে সঙ্গে অকওয়ার্ড হয়ে ওয়াশরুমে চলে যায়। জোনস ফিরে আসার পরেও ইভা নানা রকম ঢং পং করে জোনসকে পটানোর চেষ্টা করে, কিন্তু জোনস বলে ওঠে যে আমার পেট ভরে গেছে, আমি এবার বাড়ি যাচ্ছি। এই বলে জোনস তো সেখান থেকে বেরিয়ে যায়। এবার ইভা যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই একটি অসভ্য টাইপের ছেলে ইভার সামনে আসে এবং তার সাথে অসভ্যতা করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে জোনস চলে আসে এবং সে ছেলেটিকে তাড়িয়ে দেয় এবং নিজের ব্লেজারটি খুলে ইভাকে পরিয়ে দেয়। এবার ইভা তো তখনই জোনসকে জড়িয়ে ধরে এবং বলে যে জোনস, কোনো চিন্তা করো না, আমি আর কখনোই ম্যাক্সের কাছে ফিরে যাব না, অতীতে যা হওয়ার ছিল তা হয়েই গেছে। এবার ইভা তো বাড়িতে এসে নিজের কাজ করছিল এবং তখনই তার ফোনে একটা মেসেজ আসে এবং সেটা তাদের স্কুলের এক সুন্দরী মেয়ের ছবি ছিল এবং সেই মেয়েটির সাথে জোনসের একটা সম্পর্ক থাকতে পারে এরকম একটা রিউমার স্কুলে চলতো। এবার ইভা তো ফটোটা জোনসকে দেখিয়ে বলে যে এই মেয়েকে কি তুমি পছন্দ করো, এবং জোনস তখনই ইভা এবং ম্যাক্সের সেই ফটোটা তাকে দেখায় এবং বলে যে তাহলে এই ফটোটার কি মানে। এবার ইভা তো তখনই জোনসকে বোঝায় যে এই ফটোটা আসলে যেমনটা মনে হচ্ছে তেমনটা না, এটা কেউ বাইরে থেকে চালাকি করে তুলেছে ইভাকে ফাঁসানোর জন্য। এবং এইভাবেই তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হতে পারতো সেটা মিটে যায়। ইভা বলে যে জোনস, এরকম ভবিষ্যতে কখনো হলে তুমি আমাকে ডাইরেক্ট কি বলবে, তুমি এতদিন চেপে রেখেছো কেন? আমি চাই যেন আমাদের সম্পর্কটা ভালো থাকে। কিন্তু তখনই আবার হঠাৎ করে ইভার সেই রকম মাথা ব্যথা শুরু হয়। এবার জোনস তো সঙ্গে সঙ্গে বলে যে ইভা তুমি ঠিক আছো তো, এবং কিছুক্ষণের মধ্যে ইভা ঠিকও হয়ে যায়। এবার জোনস তো তখনই ইভাকে একটি ফটোগ্রাফারের এক্সিবিশনে দুটি টিকিট দেখায় এবং ইভা সেই এক্সিবিশনে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। এবার পরের দিন ইভা আর জোনস তো সেই এক্সিবিশনে যায়, কিন্তু সেই ফটো এক্সিবিশনেও পৌঁছে যায় ম্যাক্স। এবার ইভা তো তাকে দেখে বলে ওঠে যে তুমি এখানে কি করছো, এবং ম্যাক্স বলে যে কেন, তুমি তো বলেছিলে যে আমাকে ছাড়া প্রতিটা রাত তোমার কাছে একটা বছরের মতো লাগে। এবার তখনই জোনসের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে যে তাদের একটা প্রজেক্টে তাদের লস হয়ে গেছে এবং ম্যাক্স তখনই বলে ওঠে যে ইভা, তোমাকে থ্যাংক ইউ যে তুমি আমাদের প্রজেক্টটায় আমাকে হেল্প করেছিলে, তাই জন্যই তো আমরা প্রফিট করতে পারলাম। মানে ম্যাক্স এমনটা দেখাতে চাইছিল যে ইভা ম্যাক্সের হয়ে কাজ করেছে যাতে জোনসের কোম্পানির লস হয়। এবার এই কথা শুনে জোনস তো রেগে মেগে সেখান থেকে চলে যায় এবং ইভা বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি যতই এই ধরনের নোংরামি করো না কেন, এইসব করে কিন্তু কোনো লাভ নেই, তুমি আমার আর জোনসের মধ্যে কোনো রকমের ঝামেলা সৃষ্টি করতে পারবে না। এবার ম্যাক্স তো তখনই ইভাকে ধরে বলে যে এরকম কেন বলছো, এবং তখনই আবার ইভার মাথা ব্যথা শুরু হয় এবং আমরা দেখতে পাই যে হঠাৎ করে ইভা বলে ওঠে যে ম্যাক্স, সত্যি তোমাকে কি হ্যান্ডসাম দেখতে, আমি তোমাকে ভীষণ পছন্দ করি। মানে ইভা হঠাৎই আবার তার সেই 24 বছরের দেহে ফিরে গেছিল। এবার সঙ্গে সঙ্গেই আবারও ইভার ওরকমই মাথা ব্যথা হয় এবং ইভা আবারও তার 18 বছরের দেহে ফিরে আসে। ইভা বলে ওঠে যে আমি জানি না আমি কি বলছিলাম, এবং জোনস তো তখনই সেখানে এসে ইভাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এবার ম্যাক্স তো ভাবে যে ইভা হঠাৎ এমনটা কেন করছে, এবং তখনই সেখানে আমরা কালো হুডি পরা একটি লোককে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল। এবার জোনস তো ইভাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে এবং ইভা বলে যে জোনস, ওই প্রজেক্টের ব্যাপারে আমার কোনোই হাত নেই, তুমি কি আমাকে সন্দেহ করছো যে আমি তোমার সাথে ভালো ব্যবহার করছিলাম ওই প্রজেক্টের জন্য? এবং জোনস তো তখনই বলে যে তুমি যদি আমার একটা প্রজেক্টে লস করিয়ে খুশি হও তাহলে সেরকম অনেক প্রজেক্টই আমি লস করতে রাজি আছি। এবং ইভা আর জেমস তো বাড়ি চলে আসে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই
এবং আমরা দেখতে পাই যে ইভা ঠিক 6 বছর আগে সেই দিনের মতো জোনসের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল, যেদিন কিনা সে নিজে সারপ্রাইজ বক্সে ঢুকেছিল সেই রকম। এবার ইভা তো একইভাবে স্কুল ড্রেস পরে জোনসকে সারপ্রাইজ দেয় এবং বলে যে জোনস, এই দিনটার কথা তোমার মনে আছে, যেদিন আমি তোমার কাছে আমার ভালোবাসার ব্যাপারে কনফেস করেছিলাম? কিন্তু কেন জানি না আমি কনফেস করার পরই আমি এই জায়গাটায় চলে আসি। মানে ইভা আসলে জোনসকে সব সত্যিটা বলে যে সে আসলে 18 বছর আগের সেই ইভাই। এবং জোনস তো সবকিছু শুনে বলে যে আমারও কেন জানি না মনে হচ্ছিল আবার সেই ছোটবেলায় চলে গেছি। এবার বুঝতে পেরেছি কেন আমি তোমার কথা বিশ্বাস করছি। ইভা বলে যে আমি 18 হই বা 24, আমি কেবলমাত্র তোমাকেই ভালোবাসবো। কিন্তু তখনই জোনস তার হাত ছাড়িয়ে বলে যে কিন্তু তা তো না, 24 বছরের ইভা তো আমাকে ভালোবাসে না, সে তো আমাকে ডিভোর্স দিতে চায়, সে তো ম্যাক্সকে ভালোবাসে। আমার মা আমাকে ছোটবেলাতেই ছেড়ে চলে গেছিল, তারপর আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, তাই জন্যই আমি কোনোদিন নিজে বিয়ে করতে ইচ্ছুক ছিলাম না, কিন্তু তোমার জন্যই আমি আবার বিয়ে করতে রাজি হই, আর তারপর তুমি কিনা আমার সাথে এমনটা করেছিলে। ইভা বলে এই যে জোনস, কেবলমাত্র তোমার সামনে থাকলেই আমার বুকটা ধুকপুক করে, আমি কেবলমাত্র তোমাকেই তো ভালোবাসি। এবং জোনস বলে যে ও তাই, আর ম্যাক্স সামনে থাকলে তোমার কেমন লাগে? ইভা বলে যে ম্যাক্স, ও আমার কাছে একটা মাথা যন্ত্রণা, ও আমার সামনে থাকলে আমার মাথা যন্ত্রণা করে, ওসব তুমি ভুলে যাও, আমি তো তোমাকে বলছি যে আমি তোমাকেই পছন্দ করি। কিন্তু জোনস তাকে বলে যে ইভা, তুমি খুব স্বার্থপর, আমি 18 বছরের ইভাকেও দেখেছি, আমি 24 বছরের ইভাকেও দেখেছি, আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো না। এবার জোনস তো এই বলে সেখান থেকে চলে যায় এবং ইভা তো মনের দুঃখে রাতের বেলা ম্যাগির সাথে ক্লাবে যায়, যেখানে গিয়ে সে তো অনেক ড্রিঙ্ক করে এবং ক্যারিওকিতে গান করে নিজের দুঃখ প্রকাশ করে। এবার ইভা তো ড্রিঙ্ক করে একদমই আউট হয়ে গেছিল এবং ম্যাগি তখনই জোনসকে ফোন করে বলে যে তোমার বউ তো একদমই অজ্ঞান হয়ে গেছে, ওকে এসে নিয়ে যাও। এবং জোনস সেখান থেকে এসে ইভাকে নিয়ে যায়। এবার ইভা তো জোনসকে দেখে ভীষণই খুশি হয় এবং জোনসও এবার আস্তে আস্তে ইভাকে অ্যাকসেপ্ট করেই নিয়েছিল, তাই সেই রাতে তারা আবার আগের মতো রোম্যান্স করে। যাই হোক, এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। পরের দিন ইভা ম্যাগির সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে এসেছিল এবং তারই মাঝে সে ওয়াশরুমে যায়। এবার সে যখন ওয়াশরুম থেকে আসছিল তখনই সেখানে আমরা আবারও সেই কালো হুডি পরা লোকটিকে দেখতে পাই, অর্থাৎ যাকে কিনা আমরা আগের দিন দেখেছিলাম। লোকটির হাতে একটা বই ছিল এবং ইভার সাথে ধাক্কা লেগে সেই বইটা পড়ে যায়। এবার ইভা তো সঙ্গে সঙ্গে বইটা তুলে নেয় দেখার জন্য এবং ইভা দেখে যে সেই বইটায় তো তারই গল্প লেখা, সে যেইভাবে বাক্স থেকে বেরিয়ে সারপ্রাইজ দিয়েছিল, তার জীবনে যা যা হয়েছিল সেই গল্প। এবার ইভা তো সেটা দেখে প্রচন্ড অবাক হয়ে যায় যে এটা আবার কি, এবং লোকটি সঙ্গে সঙ্গে এসে বইটি তার থেকে কেড়ে নিয়ে চলে যায়। এবার ইভা যখন রেস্টুরেন্ট থেকে বেরোয় হঠাৎ করেই তার সামনে একটা গাড়ি চলে আসে এবং সেই গাড়ির লোকেরা ইভাকে কিডন্যাপ করে নেয়। এবার ইভা তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে এবং তখনই সেখানে হেলেনও চলে আসে। এবার হেলেন তো বলে ওঠে যে আমি খুব ভালো করেই জানি যেটা জোনসই করাচ্ছে, তাই আমাকেও তোমাদের গাড়িতে তুলে নাও। এবার কিডন্যাপাররা তো হেলেনকেও গাড়িতে তুলে নেয়, কিন্তু এই কাজটা মোটেই জোনস করাচ্ছিল না। হেলেন বলে যে তোমাদের এই কাজটা করতে কত টাকা দেওয়া হয়েছে, আমি তার থেকে বেশি টাকা দেব। এবং লোকগুলি তো বলে ওঠে যে এই, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে, আমরা ডাকাত। এবার হেলেন আর ইভাকে তো সেই লোকগুলি একটি জায়গায় হাত পা বেঁধে বসিয়ে রাখে। এবার ইভা তো হেলেনকে বলে যে তুমি চিন্তা করো না, আমরা কোনো না কোনোভাবে এখান থেকে ঠিকই বেরোতে পারবো। এবং হেলেন তখন ইভাকে বলে যে ইভা, তুমি কিছু মনে করো না, আমি আর জোনসের দিকে নজর দেব না। আসলে আমাকে এমনভাবেই বড় করা হয়েছে যাতে আমি একটা বড় লোকের ছেলে দেখি কোনো একটা বিজনেসম্যানের সাথে বিয়ে করি, এবং আমার আন্টি আমাকে পুরো ব্রেন ওয়াশ করে দিয়েছিল যে আমাকে জোনসের সাথেই বিয়ে করতে হবে। আমি যদিও জোনসকে ভালোবাসতাম না, তবুও আমার মাথার মধ্যে সবসময় এটাই চলতো যে আমাকে জোনসকে বিয়ে করতে হবে। এবার ততক্ষণে তো সেখানে সেই কিডন্যাপার দুটি আসে এবং কিডন্যাপারটি ইভাকে বলে যে তুমি তো সেই মেয়ে যাকে কিনা ম্যাক্স পছন্দ করে। এবার ইভা তো বলে যে আমি কখনোই ম্যাক্সের গার্লফ্রেন্ড নই। কিন্তু লোক দুটি তখনই ইভা আর ম্যাক্সের সেই ফটোটা দেখায়, যেটা কিনা তাদের একটা ক্লোজ ফটো ছিল। লোকগুলি বলে যে তুমি এখনো মিথ্যে কথা বলছো, তোমাদের ফটো দেখেই আমরা বুঝতে পেরেছি যে তুমিই ম্যাক্সের গার্লফ্রেন্ড। এখন তুমি ম্যাক্সকে ফোন করে বলো যে ম্যাক্স যাতে আমাদের টাকা মিটিয়ে দেয়, না হলে কিন্তু তোমাকে ছাড়বো না। এবং এই বলে কিডন্যাপাররা ইভাকে ফোন দেয় ম্যাক্সকে কল করার জন্য।
কিন্তু এই সুযোগে ইভা জোন্সকে কল করে এবং সে বলে যে ম্যাক্স, তুমি তাড়াতাড়ি টাকাটা ফেরত দিয়ে দাও, না হলে কিন্তু তুমি আর জীবনে আমাকে দেখতে পারবে না। আমাকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। এবার জোন্স বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোলের মধ্যেই ইভা পড়েছে এবং জোন্স তো সঙ্গে সঙ্গে কিডন্যাপারদের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার কিডন্যাপারগুলি তো তখনই ইভার কাছে কান্নাকাটি শুরু করে দেয় যে আমাদের কিছু করার ছিল না, আমরা এটা করতে বাধ্য হয়েছি, এই টাকাগুলো না পেলে আমরা সংসার কি করে চালাবো। একজন কিডন্যাপার তো বলে যে আমার মেয়েকে সবে আমি কলেজে ভর্তি করেছি, ওর কলেজের টাকা আমি কি করে দেব, ওর ইচ্ছা বড় হয়ে অফিসার হওয়ার, কিন্তু আমি ওকে পড়াশোনা কি করে করাবো। তো যদি জানতে পারে যে ওর বাবা একটা ক্রিমিনাল তাহলে তো ওর পড়াশোনা করা আরই হবে না। এবং ইভা তখনই বলে যে তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের হকের টাকা আমি আদায় করিয়েই দেব। এবার ততক্ষণে তো সেখানে জোন্স চলে এসেছিল এবং জোন্স তো এসে ইভাকে জড়িয়ে ধরে যে তুমি ঠিক আছো তো। এবং ততক্ষণে সেখানে ম্যাক্স চলে এসেছিল। এবার ইভা তো বলে ওঠে যে ম্যাক্স, তোমার সাহস হয় কি করে, তুমি এই গরিব লোকগুলোর টাকা মেরেছো। এবং ম্যাক্স বলে যে আমার কোনো দোষ নেই, আসলে ওদের যে পেমেন্টের ফাইলটা ছিল সেটা কোনো কারণে এতদিন আটকে ছিল, তাই জন্যই টাকাটা আমি দিতে পারিনি, কিন্তু এখন আমি ওদের সব টাকা দিয়ে দেব। এবার ইভা তো সেই লোকগুলির কাছে নিজের ফোন নাম্বারও দিয়ে আসে যে ম্যাক্স যদি টাকা দিতে কোনো রকমের লেট করে তাহলে তুমি আমাকে জানাবে। কিন্তু এইখানেও আমরা সেই হুডি পরা লোকটিকে দেখতে পাই এবং সেই লোকটি মনে মনে বলে যে ইভা, তুমি তো দেখছি আমার গল্পটা একদম চেঞ্জ করে দিচ্ছ। এবার ইভাকে নিয়ে জোন্স তো ইভার মা বাবার কাছে আসে, যেখানে কিনা জোন্স জুজুকে রেখে গিয়েছিল। এবং জুজু ইভাকে দেখেই বলে ওঠে যে মা, মা তুমি এসে গেছো। এবং ইভা দেখে যে জুজু আবারও কথা বলতে শুরু করেছে। ইভা তো সঙ্গে সঙ্গে জুজুকে জড়িয়ে ধরে যে জুজু, তুমি কথা বলতে পারছো। মানে ইভার ভালোবাসায় জুজুর মধ্যে যে ভয়টা ছিল সেটা কেটে গেছিল এবং সে আবার স্বাভাবিক বাচ্চাদের মতো কথা বলতে পারছিল। জোনসও তো জুজুকে জড়িয়ে ধরে যে জুজু আবার কথা বলতে পারছে এবং তারা খুবই খুশি হয়েছিল। এবার ইভা আর জোনসের সম্পর্ক আস্তে আস্তে আরো ভালো হয়ে যাচ্ছিল এবং তাদের মধ্যে যে এতদিনে রাগারাগি ছিল সেগুলোও কমে যাচ্ছিল। এবং এরই মধ্যে ইভা তো আরো একটা ফটোগ্রাফি কম্পিটিশনও জিতে গেছিল। ফলে জোনস বলে যে সে নিজেই ইভার ফটোগ্রাফির জন্য একটি এক্সিবিশনের আয়োজন করবে। এবার ইভা তো সেই এক্সিবিশনেই গেছিল এবং সে ফোনে মেসেজ করতে করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেই হুডি পরা লোকটি সেখানে আসে এবং ইভার সাথে তার ধাক্কা লাগে। লোকটি ইচ্ছা করে তার হাতের ড্রিঙ্কটি ইভার পায়ে ফেলে দেয়। আর এইসব যখন হচ্ছিল ওপর তলা থেকে জোন্স দাঁড়িয়ে সবটাই দেখছিল এবং জোন্স বলে যে ইভা, তোমার কোনো সমস্যা হয়নি তো। ইভা বলে যে না, কোনো সমস্যা হয়নি, আমি ড্রেসটা চেঞ্জ করে এখনই আসছি। এবং সেই কালো হুডি পরা লোকটা তার রুমালটা ইভাকে দেয় এবং বলে যে এটা দিয়ে মুছে নিতে, এবং লোকটা সেখান থেকে চলে যায়। কিন্তু ইভার লোকটিকে দেখে সন্দেহ হয় এবং ইভা দেখে যে লোকটি যাওয়ার সময় একটি কাগজ ফেলে গেছে। এবার ইভা তো ভাবে যে কি কাগজ লোকটা ফেলে গেল এবং ইভা সঙ্গে সঙ্গে সেই কাগজটা তুলে নেয়, যেখানে কিনা ইভার উদ্দেশ্যেই একটা চিঠি লেখা ছিল এবং সেই চিঠিতে লেখা ছিল যে ইভা, তুমি আসলে গল্পের একটা চরিত্র এবং এই গল্পের হিরো হচ্ছে ম্যাক্স এবং তুমি ম্যাক্সের পিছনেই ঘুরঘুর করা এই গল্পের ভিলেন, কিন্তু তুমি যা করছো তাতে তো গল্পের দিক সম্পূর্ণ বদলে যাচ্ছে, সেটা আমি হতে দেব না। এবার ইভা তো সেই চিঠি হাতে ভাবতে থাকে যে এটা কি কোনো মশকরা নাকি সত্যি এটা কোনো গল্প। এবং এই ভেবে ইভা তার ড্রেস চেঞ্জ করতে তার রুমে চলে আসে, কিন্তু রুমের সামনে গিয়ে ইভা বুঝতে পারে যে সেই রুমে অন্য কেউ রয়েছে যে স্নান করছে। তাই ইভা ওই রুম থেকে অন্যদিকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ একটা অজানা শক্তি ইভাকে সেই রুমে ঢুকিয়ে নেয় এবং সেই রুমের দরজা বন্ধ করে দেয়। মানে ইভার ইচ্ছা অনুযায়ী এখানে আর কিছু হচ্ছিল না, সবকিছু হচ্ছিল গল্পের কাহিনী অনুসারে। এবার ইভা তো ঘরে ঢুকে দেখে যে সেটা আসলে ম্যাক্সের রুম ছিল এবং ম্যাক্স সেখান থেকে স্নান করে বেরোয়। ইভা বলে ওঠে যে ম্যাক্স, তুমি এখানে কি করছো। এবং ম্যাক্স বলে যে ইভা, এটা তো আমার তোমাকে জিজ্ঞাসা করা উচিত, তুমি আমার ঘরে কি করছো। এবার ইভা তো তখনই সেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আবারও সেই অজানা শক্তি ইভাকে সেই ঘরেরই সোফায় বসিয়ে দেয়। ম্যাক্স বলে ওঠে যে ইভা, তুমি কি আবার কোনো নতুন নাটক শুরু করেছো আমাকে পটানোর জন্য। এবং ইভার আবারও মাথা ব্যথা শুরু হয়ে গেছিল। ম্যাক্স বলে যে ইভা, আমি কি এতটাই হ্যান্ডসাম যে তুমি পাগলের অভিনয় করছো। এবং তখনই ইভা আবারও সেই 24 বছর বয়সের ইভায় ফিরে গেছিল। ইভা বলে যে ম্যাক্স, সত্যি তুমি খুব হ্যান্ডসাম,
আমি জানি যে একদিন না একদিন ঠিক তুমি আমায় ভালোবাসবেই। এবার ইভার তো আবারও মাথা ঘুরতে থাকে এবং সে বারবার 18 বছর বয়সী ইভা আর 24 বছর বয়সী ইভার মধ্যে এদিক ওদিক হতে থাকে। অর্থাৎ গল্পের প্লট অনুযায়ী একবার সে চলতে থাকে আর একবার নিজের ইচ্ছা অনুযায়ী। এবার ইভা তো তখনই বলে ওঠে যে ম্যাক্স, আমি তোমাকে ঘৃণা করি। কারণ ইভা কিছুতেই এই গল্পের প্লট অনুযায়ী চলতে রাজি ছিল না, কিন্তু ইভা বুঝতে পারে যে তার ইচ্ছা অনুযায়ী সে কিছু করতে পারছে না, তাকে অন্য কোনো একটা শক্তি কন্ট্রোল করছে। এবার ইভা তো বলে যে ম্যাক্স, তুমি তাড়াতাড়ি এই ঘরের দরজা আমার জন্য খুলে দাও। এবং ম্যাক্স বলে যে কিন্তু ইভা, লোকজন যদি দেখে তুমি আমার ঘর থেকে বেরোচ্ছ, লোকে কি ভাববে? এবং ইভা তখনই বলে যে ম্যাক্স, শুনে রাখো, আমি কেবলমাত্র জোন্সকেই ভালোবাসি। এবার জোন্স তো ততক্ষণেই ঘরের সামনে চলে এসেছিল এবং জোন্স নক করে যে ইভা, তোমার কি জামা কাপড় চেঞ্জ করা হয়েছে? কিন্তু তখনই সেখানে অনেকগুলি রিপোর্টার চলে আসে। তারা বলতে থাকে যে আপনার স্ত্রী নাকি অন্য একজনের সাথে সম্পর্ক করছে। আপনার এই বিষয়ে কি মতামত? মানে এই খবরটা কভার করার জন্যই তারা এসেছিল। এবার তখনই ইভা সেই ঘর থেকে বেরিয়ে আসে এবং সে জোনসের হাত ধরে বলে যে আমি কিছুক্ষণ ঘরের ভিতরে রেস্ট নিচ্ছিলাম। সেটা নিয়ে নিউজ করার কি আছে সেটা তো আমি বুঝলাম না। সবাইকে বলে রাখি যে আমি কেবলমাত্র জোনসেরই স্ত্রী এবং আমার ম্যাক্সের সাথে কোনো সম্পর্কই নেই। তাছাড়া আমি যতদূর জানি যে আমার পারমিশন ছাড়া যদি কেউ আমার ভিডিও করে তাহলে সেটা কিন্তু আইনত অপরাধ। সুতরাং আপনাদের বিরুদ্ধে কেস দেওয়ার আগে আপনারা এখান থেকে চলে যান। ফলে রিপোর্টাররা সেখান থেকে চলে যায়। এবার ইভাকে নিয়ে জোন্স তো সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই আবার ইভার সেই মাথা যন্ত্রণা শুরু হয় এবং ইভার মাথার মধ্যে খালি ওই চিঠির কথাগুলি ভেসে আসছিল এবং ইভা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং আমরা দেখতে পাই যে ইভা কোমাতে চলে যায়। এবার জোন্স তো ইভাকে নিয়ে বাড়িতে ফিরে আসে এবং ইভার মা বাবাও জুজুকে নিয়ে তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ইভার তো জ্ঞানই ফিরছিল না। জুজু তো তার মায়ের পাশে শুয়ে বলে যে বাবা, মা কি আরো অনেকক্ষণ ঘুমোবে? তাহলে আমিও মায়ের সাথে ঘুমোবো। বাবা, তুমিও আমাদের সাথে ঘুমোবে, এসো। তাদের পরিবারে যখন সবকিছু ঠিক হয়ে যাচ্ছিল তখনই এমনটা ঘটে। এবার জোন্স তো আবারও একা হয়ে যায় যে এটা কি হলো ইভার সাথে, এবং সে ইভার দেওয়া সেই গিফটটা দেখছিল এবং সে ইভার দেওয়া ঘড়িটা হাতে নিয়ে তাদের কাটানো মুহূর্তগুলো ভাবছিল এবং তখনই সে লক্ষ্য করে যে ইভার ক্যালেন্ডারের সাথে কিছু নোটস লেখা রয়েছে এবং জোন্স সেই নোটসগুলি পড়তে শুরু করে। সেখানে ইভা লিখেছিল যে 24 বছরের ইভা, আমি ভালো করে বলছি, তুমি শুনে নাও। যাই হয়ে যাক না কেন, তুমি কিন্তু জোন্সকেই ভালোবাসো আর তুমি কখনোই ম্যাক্সের সাথে সম্পর্কে যাবে না। তুমি মনে রাখবে যে তুমি যদি কখনো জোন্সকে ছাড়তেও চাও, তুমি কিন্তু জোন্সকে কখনো কষ্ট দেবে না। মানে ক্যালেন্ডারের প্রতি মাসে ইভা তার 24 বছরের ইভাকে মনে রাখানোর জন্য এইসব কথা লিখেছিল যে যদি কোনোদিন আবার দেহ বদল হয়ে যায়, যদি আবার 24 বছরের ইভা এখানে ফিরে আসে, তাহলে যাতে সে বুঝতে পারে যে আসলে কি হয়েছিল। এবার অপর দিকে আমরা ইভাকে দেখতে পাই যে কিনা কোমাতে ছিল, কিন্তু কোমাতে থেকে সে একটা অন্য জগতে পৌঁছে গেছিল যেখানে সে 24 বছর বয়সে কি কি করেছে সেগুলো দেখতে পাচ্ছিল। সে দেখতে পাচ্ছিল যে কিভাবে সে জোন্সকে এবং জুজুকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিল, কিভাবে সে ডিভোর্সের জন্য উঠে পড়ে লেগেছিল। এবং তখনই সে এই জগতে সেই কালো হুডি পরা লোকটাকে দেখতে পায়। সেই লোকটি বলে যে ইভা, তুমি কেবলমাত্র একটা গল্পের বইয়ের চরিত্র, তুমি একটা লাভ স্টোরির ভিলেন, আর এই গল্পের বইয়ের লিড হচ্ছে ম্যাক্স আর আমি হচ্ছি এই গল্পের লেখক। এবার গল্পের লেখক তো তখনই তার পেন তুলে ধরে এবং ইভা আবারও পৌঁছে যায় তার পুরনো ঘটনার মধ্যে, যেখানে কিনা সে জুজুকে নিজের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। সে জুজুকে সবসময় অত্যাচার করত এবং সেই কাঁদতে কাঁদতেই কিন্তু জুজু একদম চুপ হয়ে গেছিল, একদম বোবা হয়ে গেছিল। এবার এই সব দৃশ্য চোখের সামনে দেখে ইভা তো আর থাকতে পারছিল না। ইভা বলে যে এটা কি করে সম্ভব যে আমি একটা গল্পের ক্যারেক্টার, আমি সবকিছু ফিল করতে পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, আমি ওকে ভালোবাসছি, তাহলে আমি কি করে গল্পের ক্যারেক্টার হব? এবং তখনই লেখক বলে যে ইভা, তুমি কিন্তু এই গল্পের প্লট চেঞ্জ করার চেষ্টা করছো, সেটা কিন্তু কখনোই সম্ভব না। এবং ইভা তো তখনই বলে ওঠে যে কি, তোমার গল্প কি? তোমার গল্পে তো আমার পরিবার তছনছ হয়ে যাবে, সেই গল্পের প্লট মেনে আমি চলবো না। তুমি যেই হও না কেন, আমার জীবনে কি হবে সেটা ডিসাইড করার সিদ্ধান্ত আমি কিছুতেই তোমার হাতে দেব না। আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি জোন্সকে ভালোবাসি, জুজুকে ভালোবাসি, আমি সব সময় ওদেরকে নিজের করে রাখবো। এবং তখনই লেখকটি বলে যে ঠিক আছে ইভা, তাহলে এইবার তুমিই জিতলে।
এবার থেকে আর গল্পের কোনো প্লট থাকবে না। এবং এই বলে লেখক সেখান থেকে গায়েব হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে বাস্তব জগতেই ইভা তার কোমা থেকে ফিরে আসে এবং এইবার সে আর কারোর হাতের পুতুল ছিল না, সে কোনো গল্পের চরিত্র ছিল না, সে সত্যিকারের ইভা ছিল যে কিনা তার পরিবারকে ভালোবাসে। অপরদিকে আমরা জোন্সকে দেখতে পাই যে তো ইভাকে কোমাতে থাকা অবস্থায় অনেক সেবা করছিল, সে যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তার চেষ্টা করছিল এবং তখনই ইভা কোমা থেকে ফিরে আসে। ইভা বলে যে জোন্স, আমার সবকিছু মনে পড়ে গেছে, আমি সব বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং জোন্স তো বলে যে ক্ষমার কিচ্ছু নেই, আমি তোমাকে ফিরে পেয়েছি, আমার কাছে এটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। ইভা বলে যে জোন্স, আমি তোমাকে ভালোবাসি, সে আমি 18ই হই বা 24ই হই, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। ইভা বলে যে জোন্স, আমি জানি না এটা তোমাকে কি করে এক্সপ্লেন করব, কিন্তু আমাদের নিয়তি কখনোই আমাদের একসাথে হতে দিত না। আমি অন্য কাউকে ভালোবাসতাম আর পরে তুমি অন্য কারোর সাথে চলে যেতে, কিন্তু আমরা নিজেদের ইচ্ছায় সেই নিয়তি বদল করেছি, আমরা আমাদের ভাগ্য বদলাতে পেরেছি, আমরা একসাথে থাকার ডিসিশন নিয়েছি এবং আমার মনে হয় যে আমরা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। এবং এই বলি ইভা তো আবারও জোন্সকে জড়িয়ে ধরে। জোন্স বলে যে তোমার সাথে থাকাটাই আমার জীবনের সবচেয়ে ভালো এন্ডিং, আমি এর থেকে আর বেশি কিছুই চাই না। এবারে এই ড্রামার লাস্ট সিনে আমরা দেখতে পাই যে ম্যাগি এবং ইভার মা ইভার জন্য একটা বড় গিফট নিয়ে আসে। এবার ইভা তো বুঝেই গেছিল যে তার মধ্যে কি আছে, কিন্তু ইভা তবুও নাটক করে বলে যে ও মা, এত বড় গিফট, কি জানি এর মধ্যে কি আছে। এবং তখনই সেই গিফট বক্স থেকে বেরোয় জোন্স। ইভা ঠিক যেইভাবে জোন্সকে সারপ্রাইজ দিয়েছিল, জোন্সও ঠিক সেইভাবে ইভাকে সারপ্রাইজ দেয়, ঠিক তাদের সেই ছোটবেলার মতো, ঠিক 6 বছর আগের সেই দিনটার মতো। এবং জোন্স ইভাকে গিফট হিসাবে একটি ফটো অ্যালবাম দেয়, যেখানে কিনা ছোটবেলা থেকে তাদের কাটানো সুন্দর মুহূর্তগুলোর ফটো ছিল। জোন্স বলে যে ইভা, আমি তোমাকে আগেও পছন্দ করতাম, এখনো পছন্দ করি, আর আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। এবং এই বলে তারা তো একে অপরকে কিস করে এবং এই দেখে জুজুও তো ভীষণ খুশি হয়, কারণ তার মা বাবা এখন আর আগের মতো ঝগড়া করতো না, এখন তাদের মিষ্টি পরিবারটা একদম সম্পূর্ণ হয়ে গেছিল। এবং এখানেই আমাদের এই কিউট রোমান্টিক গল্পটা শেষ হয়। তো আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কি এরকম রোমান্টিক গল্প আরো শুনতে চাও? তাহলে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। গল্পটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।